হিমাদ্রি মুখার্জি এবং সৌর্য মুখার্জিকে জাতীয় বাংলা সম্মেলন ধন্যবাদ জানায়। এখন আমাদের আলোচনা পর্ব শুরু হবে। আমি যে অতিথি অভ্যাগত আজকে এসছেন বিশিষ্ট জনেরা আলোচনা করতে, তাদের একে একে মঞ্চে ডেকে নিচ্ছি। আমি সিদ্ধব্রতকে অনুরোধ করব পূর্ণেন্দুদাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি, পূর্ণেন্দুদাকে নিয়ে আসার জন্য। বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত রয়েছেন, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য রয়েছেন, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সমাজকর্মী প্রদীপ্ত গুহঠাকুর, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করব গণ আন্দোলনের অন্যতম মুখ বর্ণালী মুখার্জিকে মঞ্চে আসার জন্য, এবং বিসংবাদ পত্রিকার সম্পাদক বাসুদেব ঘটক, তাকে অনুরোধ করব আমরা মঞ্চে আসার জন্য। এবং অভিনেতা রাহুল চক্রবর্তী আমাদের বন্ধু, তিনি এসছেন, তাকেও অনুরোধ করব আমি মঞ্চে আসার জন্য। এবং আপনাদের সকল হকার ভাই যারা এসছেন, যারা সংগ্রামী মানুষ, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধু, আমাদের সুহৃদ, আমাদের সংগ্রামের সাথী দোলা সেন। আপনারা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। আপনারা জানেন গত 7ই এপ্রিল এই বাংলার খেটে খাওয়া ঘরের একজন সাধারণ রেল হকার, সেই রেল হকাররা পৌঁছেছিলেন রেলমন্ত্রীর ঘরে, তারা ডেপুটেশন দিয়েছিলেন। তার জন্য জাতীয় বাংলা সম্মেলন কৃতজ্ঞতা জানায় দোলা সেনকে। আজকে এই ভাষা শহীদ দিবসের আলোচনার পর্ব এখন শুরু হবে। আমি সবার প্রথমে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব জাতীয় বাংলা সম্মেলনের সভাপতি সিদ্ধব্রত দাসকে। জয় বাংলা। মঞ্চে উপবিষ্ট গুণীজন এবং আমার সহযোদ্ধারা, আপনারা জানেন যে প্রতি বছর জাতীয় বাংলা সম্মেলন এই 19শে মে দিনটিকে উদযাপন করেন। আমরা স্মরণ করি এই দিনটিকে, শহীদদের লড়াই, শহীদদের সংগ্রাম আজকের বর্তমান রাজনীতিতেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকে আমরা জাতীয় বাংলা সম্মেলন, আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে রেল লাইনে হকারদের আন্দোলন করছে। আমরা এই আন্দোলন করতে গিয়ে দেখেছি কিভাবে আমরা প্রতিদিন লাঞ্ছিত হয়েছি। আমাদেরকে মূলত হিন্দিভাষী আরপিএফের দ্বারা বিভিন্ন রকমের কটূক্তি শুনতে হয়েছে। এই আজকে দর্শক আসনে বসে আছে আমার এক সহযোদ্ধা, যে অত্যন্ত প্রবীণ, তার বয়স প্রায় 60-এর ওপরে, তার বিভিন্ন সমস্যা আছে। আজ থেকে 6 মাস আগে তাকে তুলে নিয়ে গিয়ে একদিন জেল খাটানো হয়, এবং যখন ওনাকে ধরে নিয়ে যাওয়া হয় ওনাকে আরপিএফ বলে যে এই রোহিঙ্গা, তোরা এখানে কি করছিস, জয় বাংলা করছিস। আজকে এই পর্যায়ে নেমে এসছে যেখানে একজন বাংলাভাষী মানুষ, একজন বাঙালি, তাকে গালাগালি দেওয়া হয়, তুই বাংলাদেশি, তুই রোহিঙ্গা, তুই এখানে কি করছিস। যে বাঙালি এই মাটিতে রক্ত ঝরিয়েছে, বিনয় বাদল দীনেশের বাঙালি, মাস্টারদা সূর্য সেনের বাঙালি, সুভাষচন্দ্রর বাঙালি, আজকে প্রতিদিন আমাদেরকে এই মাটিতেই, আমাদের মাটিতে আমাদেরকে পরবাসী করে দেওয়া হয়েছে। আজকে 19শে মে 1961-র যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামকে আমাদের স্মরণ করতে হবে। 1 নভেম্বরের যে মানভূম ভাষা আন্দোলনের সংগ্রাম, সেই সংগ্রামকে আমাদের স্মরণ করতে হবে। কারণ এই সংগ্রাম আমরা ভুলে গেছি বলেই আজকে
এনআরসির মতো জিনিস হচ্ছে। আজকে বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে যেতে হচ্ছে। আজকে ভারতবর্ষে গুজরাট থেকে উত্তরপ্রদেশ, ব্যাঙ্গালোর থেকে দিল্লি, উড়িষ্যা, সর্বত্র আমরা প্রতিদিন প্রায় খবর পাই যে বাঙালির ঘর ভেঙে দেওয়া হচ্ছে, বাঙালিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কয়েকদিন আগের খবর আমি দেখলাম যে গুজরাটে লোকেদেরকে ইলেকট্রিক শক দিয়ে বলা হচ্ছে, বল তোরা বাংলাদেশি, যখন তারা একদমই বাংলাদেশি নয়, পশ্চিমবঙ্গের অধিবাসী। তারা এই মাটির নাগরিক, আর 5 জন যেভাবে এই মাটির নাগরিক। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের 19শে মের তাৎপর্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। 11 জন তরতাজা প্রাণ আসাম রাইফেলসের গুলি খেয়ে শিলচর রেল স্টেশনে লুটিয়ে পড়েছিল। তার মধ্যে অন্যতম ছিল 16 বছরের নারী শহীদ কমলা ভট্টাচার্য। আজকে আসামে যে জিনিসটা, আসাম একটা ল্যাবরেটরি, যে ল্যাবরেটরিতে জিনিসটাকে লালন পালন করা হয়েছে বাঙালি বিদ্বেষ। আপনারা আমাদের স্মরণ করে দিই, এই আসামের মাটিতে 60-এর দশকে বঙ্গাল খেদাও আন্দোলন শুরু হয়েছিল। বঙ্গাল খেদাও আন্দোলন মানে বাঙালিকে উৎখাত করো। শিলচর বরাকের মাটিতে বাঙালি কিন্তু বহিরাগত নয়, ভূমিজ। আমরা সেই মাটির সন্তান। সেই বঙ্গাল খেদাও আন্দোলন প্রায় 1960 সালের শেষের দিকে শুরু হয়, তীব্রভাবে শুরু হয়, যেখানে বাংলা কোথাও চলবে না, যেটার প্রতিফলন আমরা দেখতে পাই গিয়ে পরের বছর 61-র 19শে মে। তারপর একের পর এক ঘটনা ঘটে যায়। 80-র দশকের শুরুতে নেলি গণহত্যা, শিলাপাথর গণহত্যা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেই সময় অসমিয়া জাতিবাদী শক্তি যারা এই বাঙালি নিধন যজ্ঞে নেমেছিল, যার অন্যতম সংগঠন আশু, সেই আশুর গৌহাটিতে যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, হেমন্ত বিশ্ব শর্মা, নামটা শুনুন, তিনি আজকের বিজেপির আসামের মুখ্যমন্ত্রী। যিনি কারিগর ছিলেন এই হত্যাকাণ্ডগুলোর, যে হত্যাকাণ্ডে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিকে হত্যা করা হয়, একটা মানুষের কোনো বিচার হয়নি, একজনের কোনো সাজা হয়নি, সেই মানুষগুলোই আজকে বিজেপিতে আসাম চালাচ্ছে এবং আজও বাঙালির ওপর সেই অত্যাচার চলছে। সেই ল্যাবরেটরিতে যে বাঙালি নিধনকে ওরা প্র্যাকটিস করেছে, আজকে বিজেপি শাসনকালে এসে সেই জীবাণুকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছে। আমরা কেউ 2014 আগে ভেবেছিলাম যে আমি বাঙালি বলে ভারতের মাটিতে আমাকে পরিচয়পত্র নিয়ে ঘুরতে হবে? 8 মাস একটা বাঙালি ভাই আমার ব্যাঙ্গালোরের জেলে সপরিবার 1-1.5 বছরের শিশু নিয়ে জেল খেটে দিল। সে হিন্দু বাঙালি, আমি বলছি তার কারণ আপনারা ভাবতে পারেন না তো মুসলমান না, হিন্দু বাঙালি, 8 মাস তাকে জেল খাটতে হয়েছে। এই মাটির সে নাগরিক, একজন বাঙালি সন্তান। কেন? তার ওপর অপবাদ দেওয়া হয়েছে সে বহিরাগত। আমার আপনার মতো সেও এই নাগরিক, এই মাটির। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ 2025 সালের 19শে মে আমরা মৌলালী যুবকেন্দ্রে আমাদের এই যে ইতিহাস, এই ইতিহাসকে স্মরণ করার জন্য আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা অসংখ্য মানুষকে আহ্বান জানিয়েছি, অনেক গুণীজন তারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে মাননীয় পূর্ণেন্দু বসুকে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের রাজ্যসভার সাংসদ দোলাদিকে এবং তার সঙ্গে সুমন ভট্টাচার্য, সাংবাদিক সুমনদা, বাসুদা, রন্থিদা, প্রদীপ্তদা, বর্ণালীদি, রাহুলদা এবং যারা যারা আরও এসছেন, আমি দেখতে পাচ্ছি কল্যাণদা এসছেন। প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আজকে এসেছেন এবং এখানে অনেক গুণীজন বিশিষ্টজন আমার থেকে অনেক প্রবীণ এবং তারা অনেক কিছু বলবেন, আমরা শুনবো এবং সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাব। আগামী দিনের রাজনীতির জন্য কিছু শিক্ষা নিয়ে যাব। আমাদের লক্ষ্য একটাই, আর যেন কোনো 19শে মে, আর যেন কোনো 1 নভেম্বর, আর যেন কোনো 21শে ফেব্রুয়ারি
বাঙালিকে আর উদযাপন না করতে হয়। বাঙালির 3টে দিন আছে যথেষ্ট, আর 4টে দিন আমরা চাই না। তার জন্যই আজকের এই অনুষ্ঠান। জয় বাংলা। আমি এখন অনুরোধ করব শ্রী বাসুদেব ঘটককে কিছু কথা বলার জন্য, এবং বিসংবাদ পত্রিকার সম্পাদক বাসুদেব ঘটক এখন বলবেন। মঞ্চে উপবিষ্ট আমার সাথী বন্ধুরা এবং আপনারা যারা অডিয়েন্সে আছেন, অন্যান্য সাথীরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি আপনাদের এই জাতীয় বাংলা সম্মেলনের বেশ কয়েকটি অনুষ্ঠানেই এসেছি। কোনোটা থিওসফিক্যাল সোসাইটিতে হয়েছে, কোনোটা ভারত সভা হলে হয়েছে, কোনোটা মহাবোধি সোসাইটিতে হয়েছে। আজকে এখানে হচ্ছে, এসছি। বিভিন্ন অনুষ্ঠানই আপনারা করেন এবং সেগুলো বাঙালি জাতির যে গৌরব, বাঙালি জাতির যে ইতিহাস, বাঙালি জাতির যে লড়াই সংগ্রামের কথা, সেগুলো তুলে ধরাই আপনাদের সেই প্রোগ্রামগুলোর, অনুষ্ঠানগুলোর উদ্দেশ্য। এটা আমি দেখেছি, তাই আসি। গতবারও এই অনুষ্ঠানটাতে এসেছিলাম, আজকেও এসেছি। আসলে ভাষার দাবিতে লড়াই, এটা একটা অন্য মাত্রা পেয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, কারণ সে আন্দোলনটা একটা স্বাধীন দেশ তৈরির জায়গায় পৌঁছেছিল। আর আমাদের এখানে ভাষার দাবিতে লড়াই করার কথা বললেই একটা দাগিয়ে দেওয়ার ব্যাপার থাকে, প্রাদেশিকতা। আমরা যেন প্রাদেশিক হয়ে যাচ্ছি। বিষয়টা তা নয়। মানুষের ভাষা তার অধিকার, মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষায় সব কিছু করা তার অধিকার। এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। এই ভাষাটাকে ধ্বংস করার জন্য আজকের যারা শাসক, তারা শুধু নয়, ব্রিটিশ শাসকরা নানাভাবে পরিকল্পনা করেছিল। তার একটা পরিকল্পনা ছিল বাংলার 4টে রূপ হবে, বাংলা ভাষারই 4টে রূপ হবে। আপনারা জানেন বাংলা ভাষার বিভিন্ন রূপ আছে। দক্ষিণবঙ্গে এক ধরনের ভাষা বলা হয়, উত্তরবঙ্গে আরেক ধরনের বাংলা ভাষা বলা হয়, রাঢ়বঙ্গে এক ধরনের বলা হয়, বারেন্দ্রভূমি আরেক ধরনের বাংলা বলে। ফলে তখন তো অবিভক্ত বাংলা, 4টে অঞ্চলে 4টে বাংলা চালু হবে, এরকম একটা পরিকল্পনা নিয়েছিল ব্রিটিশ। সেই সময়ে আমাদের মতন যারা মানুষ, পশ্চিমবঙ্গ মানে বা দুই বাংলার মানুষ, তখন তো অবিভক্ত বাংলা, সেদিন রুখে দাঁড়িয়েছিলেন এবং রবীন্দ্রনাথও সেই ভাষা বিভাজনের বিরোধিতা করেছিলেন। তিনি বলেছিলেন লেখ্য বাংলা একটাই, ডায়ালেক্ট বা মুখের ভাষা আমাদের আলাদা আলাদা, কিন্তু লেখ্য বাংলা একটাই, এটা রাখতে হবে। তো সেদিনও কিন্তু ভাষার ওপরে আক্রমণ নেমেছিল, মানে লেখ্য বাংলাটাই 4 রকম হতে পারত, সেটা হয়নি আন্দোলনের ফলে, এবং সেটা বৌদ্ধিক জগতের আন্দোলন দিয়েই আটকানো গিয়েছিল। কিন্তু বাংলা মানে আসামের কথা যেটা বলা হচ্ছিল, সিদ্ধ যেটা বলছিল যে আসামে বাঙালিরা কিন্তু বাংলাদেশ থেকে গেছে এমনটা নয়। পশ্চিমবঙ্গে বহু বাঙালি বাংলাদেশ থেকে এসছেন। আসামে যখন ব্রিটিশরা বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে একটা প্রেসিডেন্সি করলো আর আসামকে আর একটা দিকে ভাঙলো, সেই আসামের সঙ্গে এই বরাক উপত্যকাকে জুড়ে দেওয়া হয়। তখন ভাগের সময় এই ভাগটা হয়েছিল, সেটা ঐতিহাসিকভাবে আসামের অংশ বরাক, এবং বাঙালিরা আসামেরই মানুষ। এ বাঙালিরা কেউ মাইগ্রেট করে যাননি, কিন্তু সেটাকে, সেই ইতিহাসটাকে এরা মুছে দিতে চায়। এরা বাঙালি মানেই হচ্ছে অনুপ্রবেশকারী, বাঙালি মানেই হচ্ছে বাংলাদেশি। তাই করে আজকে 19,60,000 মানুষকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেওয়া হয়েছে, এবং সেখানে কি অসহনীয় পরিস্থিতি আপনারা জানেন। আরও বক্তারা আছেন, তারা আরও ভালো বলবেন, সাংবাদিক যারা আছেন তারা খোঁজ রাখেন, তারা বলবেন। আমি একটা অন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভাষার দাবি করব শুধু ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য মুখের ভাষা হিসেবে, লেখার ভাষা হিসেবে হবে না, হবে না। ভাষাটাকে যদি অর্থনীতির সঙ্গে জোড়া না যায়,
তাহলে কিন্তু ভাষাকে টিকিয়ে রাখা যাবে না। আমাদের হাতে পুঁজি নেই, পুঁজি আছে পশ্চিমা বানিয়াদের হাতে, এবং সেটা আজকে থেকে নয়, জগৎ শেঠের আমল থেকে। জগৎ শেঠের আমল থেকে পশ্চিমা বানিয়াদের হাতে পুঁজি। সেই পুঁজির কিছুটা যখন ব্রিটিশ ঢুকেছিল তখন এখানকার যারা মুৎসুদ্দি পুঁজি তৈরি হয়েছিল, টেগরদের, আমাদের দ্বারকানাথ ঠাকুর, তার বাবা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরের বাবা, তারা কিছু পুঁজি তৈরি করতে পেরেছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে বাঙালির পুঁজি গড়ে ওঠেনি। আর বাঙালির পুঁজি না গড়ে ওঠার ফলে কী হয়েছে, সমস্তটাই পশ্চিমা বানিয়াদের হাতে পুঁজি, তাদের হাতে চাকরি বাকরি, যত প্রাইভেট কনসার্ন দেখবেন সব অবাঙালিদের হাতে। ফলে তারা ডিকটেট করছে। আপনাদের একটা তথ্য জানিয়ে দিই, আমি আগের বারের বক্তব্যতে এই তথ্যটা জানিয়েছিলাম, যারা জানেন না জেনে রাখুন। আমাদের যে এখন জিএসটি, ওটা আগে ছিল সেলস ট্যাক্স, বেলেঘাটায় যা বড় বিল্ডিংটা, সেই সেলস ট্যাক্সে আপনার বাংলা না হলেও আপনি অফিসার হতে পারবেন, বাংলা না জানলেও আপনি অফিসার হতে পারবেন। কিন্তু যদি মারোয়ারি ভাষাটা লিখতে এবং পড়তে না জানেন, তাহলে আপনার ইনক্রিমেন্ট হবে না এবং অফিসারে আপনি জয়েন করতে পারবেন সিটিও হিসেবে, কিন্তু পরে যখন আরও অন্যান্য র্যাঙ্কে যখন আপনি উঠবেন, অ্যাডিশনাল কমিশনারের দিকে যাবেন আপনি, তখন আপনাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে, সেটা হচ্ছে মারোয়ারি ভাষা। মারোয়ারি ভাষাটা লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করে আপনাকে এটা পেতে হবে, বাংলা না জানলেও চলবে। এইটা হচ্ছে বাংলার অবস্থা। তাই আমি বলবো যে বাংলার ভাষাটাকে রক্ষা করতে গেলে যেমন বৌদ্ধিক জগতে আন্দোলন করতে হবে, যেমন ভাষা রক্ষা, ভাষাকে বিকৃত করার বিরুদ্ধে আন্দোলন করতে হবে, ভাষার দাবিতে আন্দোলন করতে হবে, বাংলা ভাষা যাতে সব জায়গায় চালু হয়। আজকে যে শিক্ষানীতি নামছে, বহু স্টেট সেই শিক্ষানীতিকে রিজেক্ট করছে, যে আমরা এই শিক্ষানীতি মানি না, আমরা নেব না এই শিক্ষানীতি। আমার ইতিহাস আমরা ঠিক করব, আমরা কি ইতিহাস পড়াবো? ওই এনসিআরটি দিয়ে তৈরি করে দেওয়া ইতিহাস আমরা পড়াবো না। সেরকম কি ভাষা পড়াবো, কটা ভাষা পড়াবো, আমরা সিদ্ধান্ত নেব। আমাদেরকেও সেই সিদ্ধান্ত নিতে হবে কটা ভাষা পড়াবো। ত্রিভাষা নীতির মাধ্যমে এরা হিন্দিকে ঢোকাতে চাইছে, এটা আটকাতে হবে। এটা যেমন আমাদের আন্দোলনের জায়গা, একই সঙ্গে ইকোনমিটাকে আমাদের ধরতে হবে, ব্যবসাটাকে আমাদের ধরতে হবে, ব্যবসাটাকে করতে হবে। আপনারা হকারি করেন যারা, তারা নিত্যদিন খেটে খান, কিন্তু আমি তারপরেও বলবো যে পুঁজি তৈরি না হলে ভাষা কিন্তু চলে যাবে। যখন ইংরেজরা এসেছিল তখন বাঙালি শিখেছিল স্যার, স্যার ইন মাই হাউস ডে অ্যান্ড নাইট, 20 leaves fall, লিটল লিটল মানি হাউ ম্যানেজ বলে ইংরেজি শেখাটা তারা শুরু করেছিল। আর আজকে আমরা বাদ কার লুঙ্গা, তার বাংলা করে বলি কথা করে নেব, কথা বলে নেব বলি না। ধন্যবাদ বাসুদেব ঘটককে। এরপরে আমি অনুরোধ করব শ্রী প্রদীপ্ত গুহ ঠাকুর তাকে কিছু কথা বলার জন্য। বিশিষ্ট সমাজকর্মী তিনি এবং ব্যাংক ব্যবস্থার একজন উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। তিনি দীর্ঘদিন ব্যাংক পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু সমাজের মানুষ, খেটে খাওয়া মানুষের পক্ষেই তিনি তার অবস্থান চিরকাল রেখেছেন। প্রদীপ্ত গুহ ঠাকুরতা। ধন্যবাদ সুশান। আমি প্রথমেই জাতীয় বাংলা সম্মেলনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দেব, অভিনন্দন জানাবো, এই কারণে যে এই যে শিলচরের যে ভাষা আন্দোলনের যে শহীদ, তাদের স্মরণ করার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন তারা করেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সিদ্ধব্রতকে বিশেষভাবে ধন্যবাদ দেব। তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনাদের মুখোমুখি হওয়ার। বিষয়টা আমার কাছে খুব প্রাণের বিষয়, এই কারণে যে আমি 2009-এর মধ্যভাগ থেকে 2014 এই 5 বছর আমি উত্তর পূর্বাঞ্চলেই কাটিয়েছি পেশাগত কারণে, এবং আমি বরাকে এবং গোটা উত্তর পূর্বাঞ্চলে ব্যাপকভাবে আমার যাতায়াত হয়েছে। সেখানে সমস্ত রকম মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মেশার সুযোগ হয়েছে। ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে
সেখানকার মানুষ, সেখানকার বাঙালি, বরাকের বাঙালি, ব্রহ্মপুত্রের বাঙালি এবং অসমিয়া, এই প্রত্যেকের যা অনুভব, তাদের যা ভেতরের যে ফিলিংস, এবং তার সাথে এই যে ঘটনা, এই যে ভাষা আন্দোলন, ভাষার মর্যাদার প্রশ্ন, এগুলোর একটু সামান্য ইতিহাস খুব ছোট করে আপনাদের সামনে রাখবো, তাতে আপনারা বুঝতে পারবেন পার্সপেক্টিভটা কী এবং বর্তমানে কী অবস্থা সেখানে আছে। অন্তত আমি যখন চলে আসি বা তারপরেও 2014 পরবর্তীকালেও সেই সম্বন্ধে দু একটা কথা বলবো। দেখুন, এটা একটা ঘটনা যে আমরা 21শে ফেব্রুয়ারিকে আমরা মনে রেখেছি। সেটা খুব আবেগের বিষয়, বাঙালি মাত্রই একটা বিরাট আবেগের বিষয়, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে সেটা কিন্তু একটা অন্য দেশের একটা ঘটনা। কিন্তু এই যে 61 সালের 19শে মে যেটা আমরা প্রায় বিস্মৃত হয়েছি, সেটা কিন্তু আমাদের দেশের মানুষকে নিয়ে, আমাদের দেশের মানুষের রক্ত ঝরেছে। এইটা একটা বড় একটা বিষয়। বরাক উপত্যকা বা ব্রহ্মপুত্র উপত্যকায় বাঙালিরা কবে থেকে আছে এটার কোনো সহজ উত্তর নেই, অনেক প্রক্রিয়া আছে। যবে থেকে ইয়ান্দাবো চুক্তি সম্পাদনের পর ব্রিটিশ সরকার উত্তর পূর্বাঞ্চলীয় শাসন ক্ষমতা পেয়েছে বর্মীদের হাত থেকে, তবে থেকেই বাঙালি হয়তো সে ব্রিটিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে সে উত্তর পূর্বাঞ্চলে তারা বাসা বেঁধেছে। সেখানে রেলের যে সম্প্রসারণ হয়েছে তার মধ্যে বাঙালি আছে। আজকেও আপনি দেখবেন যে দিমাপুর বা অন্যান্য যে রেল যে জায়গাগুলো আছে, রেল হেডকোয়ার্টারগুলো আছে, সেখানে আজও বাঙালি সংখ্যাধিক্য। আবার অন্যদিকে দেশভাগের সাথে সাথে বিশেষ করে সিলেট জেলাটি, শ্রীহট্ট জেলাটি পাকিস্তানে পড়ার ফলে, যদিও সেটা হিন্দু মেজরিটি ছিল, সেই ঘটনাটাও একটা গুরুত্বপূর্ণ। কারণ এখানে দেখবেন যে বাঙালি বিদ্বেষের কথা বলা হয়েছে, তার কিন্তু যে যদি শিকড়টা আমি বলি, রুটটা বলি, সেই রুটটা কিন্তু সেই দিনের ঘটনার মধ্যেই নিহিত ছিল। তার কারণ আমরা জানি যে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে দুটো দেশ গঠন হলো, তাতে শ্রীহট্টের কিন্তু ভারতের অন্তর্ভুক্তি হওয়ার প্রস্তাব ছিল। অন্যদিকে আমাদের এখানে মুর্শিদাবাদ পাকিস্তানে যাবে এরকমই একটা ভাবা হয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে, যেহেতু রাজ্যগুলো গঠিত হয়েছে ভাষার ভিত্তিতে, লিঙ্গুইস্টিক স্টেটস, সেহেতু শ্রীহট্ট যদি ভারতে আসে তাহলে কোন রাজ্যের সাথে অন্তর্ভুক্ত হবে? অবশ্যই পশ্চিমবাংলা। কিন্তু পশ্চিমবাংলার সাথে শ্রীহট্টের তো কোনো সরাসরি ভৌগোলিক যোগাযোগ নেই। তখন একটা প্রস্তাব হয়েছিল যে আসাম যদি একটা করিডোর আমাদেরকে পারমিট করে, একটা ধরুন একটা সরু রাস্তার মতো, যেটা পশ্চিমবাংলা আসামের মধ্যে থেকে গিয়ে শ্রীহট্টের সাথে যোগাযোগ হবে, তাহলে সমস্যাটার সমাধান হয়। কিন্তু তৎকালীন যে যারা আসামের যারা রাজনৈতিক নেতা ছিলেন, বিশেষ করে প্রথম যিনি মুখ্যমন্ত্রী শ্রী গোপীনাথ বরদলৈ, তিনি বলেছেন আমি 1 স্কোয়ার মিলিমিটার জমিও আমি দেবো না, অর্থাৎ বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। ফলে সেই পরিকল্পনা সেখানেই বানচাল হয়। শ্রীহট্ট চলে যায় পাকিস্তান, পূর্ব পাকিস্তানে, এবং তারপরে যে পৃথিবীর বৃহত্তম যে পরিযানটা হয় আর কি, মাইগ্রেশন, তার ফলে পার্শ্ববর্তী বরাক জেলায়ও অনেক সিলেটি মানুষ এসে পড়েন, এবং সেই জায়গাগুলো চিরকাল বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে একটা ভৌগোলিক একটা বিচ্ছিন্নতা থাকার কারণে এবং সেখানে জনসংখ্যা কম থাকার কারণে তারা বহু প্রতিকূলতা সত্ত্বেও স্থানীয় মানুষের থেকে কিছু কিছু ক্ষেত্রে হস্টিলিটি যেগুলো ঘুচিয়ে তোলা হয়েছিল, সেগুলো সত্ত্বেও তারা সেখানে নিজেদের জীবন গড়ে তুলছিলেন। এবং এর সঙ্গে রয়েছে আবার বর্মারও ঘটনা, সেটার আমি বিশদ বলছি না। সেখান থেকেও এক ধরনের যারা কাঠ ব্যবসার সাথে যুক্ত ছিলেন, তারাও বর্মা থেকে বিতাড়িত হয়ে ওই সময় যখন স্বাধীনতাটা আমরা পাচ্ছি বিশ্বযুদ্ধের পরে, সেখান থেকেও তারা অসম এবং উত্তর পূর্বাঞ্চলে বসতি করেছেন, সেখান থেকে তার ব্যবসা চালিয়েছেন। তো একটা কমপ্লেক্স সিচুয়েশন। এবং সেইখানে যে রুট কজটা যেটা বললাম যে বাঙালি বিদ্বেষ, সেইখান থেকে সেগুলো রাজনৈতিকভাবে ক্রমশ চারিয়ে
এই অসমীয়া তাদের যে একটা আগ্রাসন গোটা বরাক উপত্যকায়, সেইটা ধীরে ধীরে জিয়ে রাখা হয়েছে। তার কারণ তাদের ধারণা হয়েছে যে আদারওয়াইজ এই যে অংশটা কোনো না কোনো দিন কোনোভাবে বাংলার সাথে হয়তো যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে বাঙালি সংখ্যাগরিষ্ঠ। তো আমার আগে যিনি বলেছেন তিনি খুব সঠিকভাবেই বলেছেন যে রুটি রুজির লড়াইটা আমাদের কাছে খুব বড় ব্যাপার ঠিকই, কিন্তু যদি ভাষার অধিকার না থাকে, নিজের মাতৃভাষায় শিক্ষা যদি আমরা না পাই, তাহলে আমাদের যে মানুষ হিসেবে আমাদের যে আত্মমর্যাদা বোধ সেইটা থাকে না। আর আত্মমর্যাদা না থাকলে কি হতে পারে সেটাও উনি বর্ণনা করেছেন, কিভাবে সিদ্ধব্রত বলেছে যে বাঙালি মাত্রই আজকে কি বলবো যে ঘুষপেটিয়া, বাঙালি মাত্রকে রোহিঙ্গা, এবং বাঙালি পরিযায়ী শ্রমিক তাদের এত স্কিল আছে, তাদের দক্ষতা এতই যে তাদেরকে অনেক বেশি বেতন দিয়ে মজুরি দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়, তাই জন্যই তারা যান নিজের বাড়ি ছেড়ে অত দূরে দূরে। তো সেইখানে তারা কিন্তু সেই মর্যাদাটা পাচ্ছেন না। তো এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে আমি এটা বলবো, সেটা এই শহীদদের স্মরণ করে বাংলা ভাষার অধিকার নিয়ে আমাদের গলা তুলতে হবে। এটা দুঃখের বিষয় যে ওই অঞ্চলে ৮০ সাল অবধি প্রত্যেকটি স্কুলে বাংলা পড়া শেখার জায়গা ছিল, সরকারি পোষিত স্কুলগুলোতে, আজকে সেখানে নেই। বরাকের কথা আলাদা, কিন্তু ব্রহ্মপুত্র উপত্যকায় সরকারি স্কুলে আজকে বাংলা কেউ শিখতে চাইলেও শিখতে পারবেন না। এইটা দাবি বাঙালিরা সেখানে করছেন। বরাকের মানুষ তাদের অধিকার রক্ষা করার জন্য লড়ছেন। এই গত এপ্রিল মাসে 2025 সালে আরেকটি অর্ডার বেরিয়েছিল, যেখানে অসমীয়া ভাষাকে যে কোনো সরকারি কাজে বাধ্যতামূলক করার একটা অর্ডার করেছিল, এবং তাতে প্রথমে বরাককে বাদ দেওয়া হয়নি, পরে প্রতিবাদ ইত্যাদি হওয়াতে বরাককে বাদ দেওয়া হয়েছে। তো এখনও তারা লড়াই করছেন, আমরা তাদের পাশে আছি। কিন্তু একটা বিষয় খুবই চিন্তার, কারণ সেখানে যে আজকে বিজেপি যারা চতুর্দিকে হিন্দু একটা আধিপত্য বিস্তার করতে চাইছেন, তারা কিন্তু প্রায় শূন্য থেকে সেখানে যে ক্ষমতায় এলেন এবং এখনও ধরে রাখছেন, সেটা একটা অদ্ভুত মিশ্রণ করে করছেন। যে সেখানে যে অসমীয়াদের যে মূল কনসার্ন, যে অসমীয়া ছাড়া বহিরাগত মানুষ তাদের রাজ্যে ঢুকে পড়ছে, বসতি করছে, তাদেরকে সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘিষ্ঠ বানিয়ে দিচ্ছে, সেই জায়গা থেকে ধর্মীয় মেরুকরণের দিকে তারা একটা করেছেন, ট্রানজিশন করিয়েছেন। এবং তাতে অনেকেই বাঙালি যারা রয়েছেন, হিন্দু বাঙালি, তারা তাতে ইনফ্লুয়েন্সড হয়েছেন। এই কারণে তারা হয়তো ভাষাগত সংখ্যালঘুর জায়গা থেকে ধর্মীয় সংখ্যাগুরুর দলে তারা নিজেদেরকে নিরাপদ বোধ করছেন, নিরাপত্তার কারণে হয়তো করছেন। কিন্তু এটা আখেরে তাদের যে আইডেন্টিটি, তাদের বাঙালি হিসেবে বেঁচে থাকা, মাথা তুলে বাঁচার আইডেন্টিটিকে হয়তো বা কিছুটা বিপদের মুখেই ফেলবে। আমরা আশা করব যে তারা তাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারবেন এবং শুধু ধর্মীয় নয়, বরঞ্চ বাঙালি আইডেন্টিটি, বাংলা ভাষার আইডেন্টিটির ভিত্তিতে ঐক্য গড়ে তুলে এবং সমস্ত ভাষা, শুধু বাংলা নয়, অন্যান্য যে সংখ্যালঘু ভাষাগুলো রয়েছে, সেখানে যে উপজাতীয় ভাষাগুলো রয়েছে, আসামে আমি জানি 30টা উপজাতি সেখানে বাস করে, প্রত্যেক ভাষারই অধিকার, তার যে উন্নতির অধিকার, সেইটা সামনে নিয়েই তারা এগোবেন, এটাই আমরা আশা রাখবো। আর আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমরাও চাইব যে তারা ওই পথে এগোন। শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের যে সংকীর্ণ গণ্ডি, তার মধ্যে আটকে থাকলে কিন্তু ভবিষ্যতে যে আশা আকাঙ্ক্ষা, সেটা পূরণ করা যাবে না। ধন্যবাদ। প্রদীপ্ত গুহ ঠাকুর, তাকে ধন্যবাদ। আমি একটা ঘোষণা রাখতে চাইছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গণ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ অনুরাধা দেব। অনুরাধা দি আমাদের মধ্যে এসছেন এবং 61 সালের শিলচরের এই ভাষা আন্দোলন যখন চলছিল, তিনি সেই সময় শিলচরে উপস্থিত ছিলেন, তার অভিজ্ঞতা তিনি আমাদের জানাবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সিদ্ধার্থ গুপ্ত,
আমি সিদ্ধার্থদাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমি অনুরোধ করছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাজমুল হক, অধ্যাপক নাজমুল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। এবং সঙ্গীত শিল্পী অমিত কালী আমাদের বন্ধু, অমিতকেও অনুরোধ করব যদি একটু মঞ্চে এসে বসো। এবং আমাদের পরবর্তী স্তরে আমরা আলোচনাটাকে নিয়ে যাব। আমাদের আলোচনার মাঝে মাঝে কিছু গান হবে, কবিতা হবে। সিদ্ধার্থদা কবিতা পাঠ করবেন, কথা বলেছেন সেরকমই। আমি এরপরে অনুরোধ করব বর্ণালী মুখার্জি, আমাদের বন্ধু বর্ণালী মুখার্জি, তিনি তার সংক্ষিপ্ত ভাষণে 19শে মের স্মরণ আলোচনায় তিনি কিছু কথা বলবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আজকে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে শিলচরে যে ভয়ানক গণহত্যা হয়েছিল, তখন আসামে কংগ্রেসের সরকার ছিল। সেই কংগ্রেসের সরকার বাঙালিদের যে ভাষাগত তাদের যে দাবি, সেই দাবিকে উপেক্ষা করে গুলি চালিয়েছিল এবং তার জন্য কংগ্রেসের পক্ষ থেকে ন্যূনতম কোনো ক্ষমা আজও পর্যন্ত চাওয়া হয়নি। এবং আমরা 2014 সালে দেখেছি যে আসামে 14 সাল এবং তারপর আসামে বিজেপির যে জয়, সেই জয়ের পেছনে আসামের বাঙালিদের বিরাট বড় অবদান আছে। আসামে বাঙালিদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে। এই যে জটিল পরিস্থিতি, আজকে আপনারা এখানে বসে, আপনারা যারা অনেকেই, সিদ্ধব্রত বলেছে যে অনেকেই হকারির সঙ্গে যুক্ত, এবং যারা হকার তাদের সঙ্গে স্টেশনে বিভিন্ন রেল দপ্তরের যারা অধিকর্তা, যারা বাঙালি নয়, তারা হিন্দি ভাষায় যেভাবে তুই তোকারি করে গালাগালি দেয়, বাঙালি বলে তাদের সঙ্গে যে ধরনের হেনস্থা করে, সেটা আপনারা প্রায় প্রতিদিন তার মুখোমুখি হচ্ছেন। এবং সবথেকে অবাক ব্যাপার হচ্ছে, যখন ওই স্টেশন চত্বর দিয়েই, ওই কম্পার্টমেন্টগুলোতেই ভদ্রলোক বাঙালিরা বসে থাকেন এবং ওই হিন্দিভাষী রেলের অধিকর্তারা, তারা যখন হিন্দি ভাষায় হকারদের সঙ্গে অসভ্যতা করে, তারা খেটে খাচ্ছে, তারা সৎভাবে বাঁচার চেষ্টা করছে, তাদের সঙ্গে যখন অসভ্যতা করে, আমরা দেখি ভদ্রলোক বাঙালিরা ওই হকারদের পক্ষে না থেকে বরঞ্চ একটু নিজেরা হিন্দিতে ইংরাজিতে কথা বলে ওই রেলের অধিকর্তাদের বন্ধু সাজার চেষ্টা করে। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। তাই আপনারা যখন, মেহনতি মানুষ যখন জয় বাংলা স্লোগান তোলেন, আমাদের মাথাটা গর্বে ভরে ওঠে। গুজরাটে যখন সাধারণ শ্রমিক যারা ওখানে খাটতে গেছেন, খেটে গেছেন, তাদের সঙ্গে যখন ওখানকার পুলিশ অসভ্যতা করে, উত্তরাখণ্ডের পুলিশ যখন অসভ্যতা করে, তাদেরকে প্রায় অত্যাচার করে যখন ফেরত পাঠিয়ে দেওয়া হয়, তখন ওই গুজরাটে রিলায়েন্সে কাজ করেন যে ভদ্রলোক বাঙালি বাবু, তিনি কিন্তু ওই পরিবাহী যে শ্রমিক, তাদের পক্ষে দাঁড়ান না। এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জার। তাই আজকে আপনারা মেহনতি মানুষ যখন জয় বাংলা স্লোগান তুলছেন, আমরা চাই গোটা দেশে এই আওয়াজ উঠুক। আজকে এই শহীদ দিবসে তাই আমাদেরকে মনে করতে হয় যে কংগ্রেস শুধুমাত্র আসামে নয়, গোটা দেশে যেভাবে আজকে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান যে দলটা স্লোগান তুলছে, যে দলটার স্লোগান এই জয় বাংলা স্লোগানের শত্রু অর্থাৎ বিজেপি, আমি জানি না আপনাদের মধ্যে যদি কেউ এখনো ভেবে থাকেন যে বিজেপিকে ভোট দেওয়া যাবে,
তাহলে আজকে এই মৌলালী যুব কেন্দ্রে বসে এই শহীদ এই বাচ্চা মেয়েটার ছবির সামনে বসে আমাকে আপনাকে প্রতিশ্রুতি নিতে হবে, আপনাকে আমাকে প্রতিজ্ঞা করতে হবে যে হিন্দুস্তান যে দলটা, বিজেপি যে দলটা আপনাদের মেহনতি মানুষের শত্রু, বাঙালির শত্রু, কারণ সেই বাঙালি, যে ভদ্রলোক বাঙালি আপনি হকার আপনার পাশে এসে দাঁড়াবে, তাদের কাছে সেই বাঙালি হচ্ছে পাকিস্তানি। কেন? কারণ আমরা ওই 8 ঘন্টা খাটার পরে, 10 ঘন্টা 12 ঘন্টা খাটার পরে শুধুমাত্র হনুমানকে নিয়ে মেতে থাকি না, হনুমান চাল্লিশা শুধু পড়ি না। আপনারা বাড়িতে ফিরে আপনার মেয়েটাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, মেয়েটার সঙ্গে বসে রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ার চেষ্টা করেন, আপনারা বিদ্যাসাগরের জীবনীটা একটু পড়ার চেষ্টা করেন, আপনারা হয়তো রাজনীতিতে নানাভাবে মন দেওয়ার চেষ্টা করেন, এবং এটা বিজেপির কাছে অত্যন্ত অপছন্দ। তাই যদিও কংগ্রেসের হাতে মারা গেছিল এই মানুষগুলো, আজকে কিন্তু বিজেপি বাঙালিদেরকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আপনারা মেহনতি মানুষ, যত উচ্চস্বরে এই জয় বাংলা স্লোগানটা আমরা তুলতে পারবো, ততই বুঝিয়ে দিতে পারবো যে আজকে গোটা দেশ জুড়ে হিন্দুস্তান অর্থাৎ ওই বিজেপিকে যদি আমরা পরাজিত করতে পারি, তারাই আজকে মেহনতি মানুষ এবং বাঙালির শত্রু। ধন্যবাদ। ধন্যবাদ বর্ণালী মুখার্জিকে। আমরা এরপরে অনুরোধ করব বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত আপনাদের সামনে কিছু কথা বলবেন। উপস্থিত সকল শ্রোতা যারা এসছেন, আজকে দর্শক, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের মোবাইল ফোনগুলোকে আপনারা একটু নিষ্ক্রিয় করে রাখুন। বিশিষ্ট বক্তারা যখন কথা বলছেন তখন মাঝে মাঝে ফোন বেজে উঠছে, এটা অশোভন। সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। আজকে এই মঞ্চে যারা আছেন, সভার মঞ্চে, এবং যারা শ্রোতার আসনে আছেন, তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ, প্রণাম। বাংলা ভাষার আন্দোলন বলতে গরিষ্ঠাংশ বাঙালি 21শে ফেব্রুয়ারি দিনটিকে স্মরণ করে। তাতে অন্যায়ের কিছু নেই। 21শে ফেব্রুয়ারির সঙ্গে সমগ্র বাঙালির, যে যেখানেই থাকুন না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তের বাঙালির আবেগ জড়িত। কিন্তু এই 21শে ফেব্রুয়ারিতে যে তদানীন্তন পূর্ববঙ্গে উর্দু আগ্রাসনের বিরুদ্ধে বাঙালি জাতির যে লড়াই, সেটা তো শুধু ভাষার অধিকারের লড়াই ছিল না, সেই লড়াইটা ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার এবং মৌলবাদের বিরুদ্ধে লড়াই। তো সেই লড়াইকে পৃথিবীর প্রতিটি প্রান্তের বাঙালি আবেগ ঘন হৃদয়ে স্মরণ করবে, এটা স্বাভাবিক। সমস্যাটি সেখানে নয়। সমস্যাটি হলো যখন আমরা এপারের বাঙালিরা বিস্মৃত হই যে এখানেও 11 জন মানুষ ভাষার দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছিল। শুধু বিস্মৃত হই তা নয়, সেই ইতিহাস যে পরবর্তী প্রজন্মকে জানানো দরকার, সেই কর্তব্যটুকু আমরা করি না। আপনারা যে কেউ যে কোনো সময় এই কলকাতা শহরের যে কোনো প্রান্তে মানুষকে জিজ্ঞাসা করবেন যে 19শে মে শিলচরে যে 11 জন প্রাণ দিয়েছিলেন বাঙালি বাংলা ভাষার দাবিতে, সেই ঘটনাটা কি আপনারা জানেন? দেখবেন অনেকেই তাদের অজ্ঞতা প্রকাশ করবেন। এবং দায়িত্ব নিয়ে বলতে পারি, এই প্রজন্মের ছেলে মেয়েদের যদি জিজ্ঞাসা করেন তোমরা কি জানো যে বাংলা ভাষার দাবিতে এই ভারতে একটি রাজ্যে 11 জন বাঙালি প্রাণ দিয়েছিলেন, তারাও তাদের অজ্ঞতা প্রকাশ করবেন। ইউরোপের প্রাগ শহরে একটা মিউজিয়াম আছে। মিউজিয়ামটি হচ্ছে যে চেক জনগণের ওপর
যে নাৎসি জামানায় যে চূড়ান্ত নিপীড়ন চলেছিল তার বিভিন্ন নিদর্শন নিয়ে সে প্রদর্শনশালাটি। কেন এরকম একটি প্রদর্শনশালা? যারা গিয়েছেন প্রাগ শহরে তারা জানেন, তারা প্রত্যেকেরই খুব বিখ্যাত প্রদর্শনশালা। কারণ ওই চেক জনগণ মনে করেছে যে অত্যাচার, যে লাঞ্ছনা, যে অপমানের ভিতর দিয়ে আমরা এসেছি এবং তার বিরুদ্ধে যে সংগ্রাম আমরা করেছি, সেটা যদি পরবর্তী প্রজন্মকে না জানাই আমরা, তাহলে পরবর্তী প্রজন্ম ইতিহাস সম্বন্ধে বিস্মৃত থাকবে এবং সেই ভয়াবহতা সম্পর্কেও তারা আগাম সতর্ক হতে পারবে না। সেই জন্যই ওই প্রদর্শনশালাটি করা। ঠিক একইভাবে জাপানে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমায় বিধ্বস্ত, পারমাণবিক বোমায় বিধ্বস্ত ঘরবাড়ি, সেগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এই যে শিলচরে যে ঘটনাটি ঘটে গিয়েছিল, 11 জন প্রাণ দিয়েছিলেন, সেটি নিয়ে আমরা যখন এপার বাংলায়, এই পশ্চিমবঙ্গে ভাষা নিয়ে আলোচনা করি, ভাষা নিয়ে নানা রকম কথাবার্তা বলি, আমরা কিন্তু খুব বেশি সেই ঘটনাটি উল্লেখ করি না, কখনোই করি না। আমি অন্তত দেখিনি সেভাবে কাউকে উল্লেখ করতে। তো আমরা এই যে জানালাম না ইতিহাসটা, 19শে মে কী ঘটেছিল, কেন ঘটেছিল, কারা প্রাণ দিয়েছিলেন, এই যে জানালাম না, তা তার যে দায়িত্ব, এই দায়িত্বটা আমরা অস্বীকার করব কী করে পরবর্তী প্রজন্মের কাছে? পরবর্তী প্রজন্ম তো জানলই না যে ভাষার জন্য, ভাষার দাবিতে 11 জন মানুষ শিলচরে প্রাণ দিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন, তার নেশান বলে একটা একগুচ্ছ প্রবন্ধ আছে, তাদের রবীন্দ্রনাথ বলেছিলেন যে জাতি নিজের ইতিহাস সম্বন্ধে অবহিত নয় এবং সচেতন নয়, যে নিজের ইতিহাসকেই জানে না, সেই জাতির পক্ষে মেরুদণ্ড সোজা রেখে দাঁড়ানোটাই সম্ভব নয়। আমরা সেই ভুলটি করেছি, কিন্তু যেটা স্বীকার করতেই হবে যে পূর্ববঙ্গের, সেই সময় পূর্ব পাকিস্তানের বাঙালিরা বা অধুনা বাংলাদেশের বাঙালিরা সেই ভুলটি কিন্তু তারা করেননি। আমি নিজে 21শে ফেব্রুয়ারি 2 বার বাংলাদেশে, ঢাকায় আমার থাকার সৌভাগ্য হয়েছিল। কি উদ্দীপনার ভিতর দিয়ে তারা 21শে ফেব্রুয়ারি উদযাপন করেন সেটা আমি দেখেছি। যদিও এখন অবস্থা পাল্টেছে, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু ওই 21শে ফেব্রুয়ারির স্মৃতি তারা কিন্তু তাদের হৃদয়ে এখনও অমলিন রেখেছেন। আমরা 19শে মে নিয়ে কিছু করতে পারিনি, এটা আমাদের লজ্জা, এটা স্বীকার করে নেওয়া ভালো। তো আমি আশা করব জাতীয় বাংলা সম্মেলন তারা অন্তত ওই 19শে মের যে ইতিহাস, সেই ইতিহাসটি সম্বন্ধে সবাইকে সচেতন করার যে গুরুত্বপূর্ণ দায়িত্বটি, যেটি আমরা বিস্মৃত হয়েছিলাম এতকাল, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটি পালন করবেন। আর এই ভাষা আন্দোলন সম্পর্কে আর 2-1টি কথা বলি, যে আন্দোলনটা শুধু ভাষা রক্ষার আন্দোলন এভাবে বোধহয় দেখাটা উচিত নয়। ভাষা রক্ষা তো নিশ্চয়ই, কিন্তু ভাষা রক্ষার আন্দোলনের সঙ্গে বাঙালির অস্তিত্ব, বাঙালির সংস্কৃতি, বাঙালির স্বাভিমান সব কিছু রক্ষা করার আন্দোলনটাও কিন্তু জড়িয়ে। আপনার ভাষাটা তখনই রক্ষিত হবে যখন আপনার ওপর সাংস্কৃতিক আগ্রাসনটি আসবে না। বাঙালির ওপর এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু, যেটা ঠিক বলেছেন আমার পূর্ববর্তী বক্তারা, যে বাঙালির ওপর এই সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু আজকের নয়, এটা কিন্তু দীর্ঘদিনের এই আগ্রাসন। এবং এই আগ্রাসনটার সামনে আমি একটু আত্মসমালোচনা শুরুই বলি, এই আগ্রাসনটার সামনে আমরা কিন্তু অনেকখানি নুয়ে পড়েছি। আমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি যেটাকে আমরা বলি হিন্দি আগ্রাসন, সেই হিন্দি আগ্রাসন আমাদের সংস্কৃতিতে থাবা বসিয়েছে। আমাদের ধর্মাচরণেও সে থাবা বসাচ্ছে। এমনকি আমাদের যে মস্তিষ্ক কোষ, সেখানে সে প্রতিনিয়ত হানা দিয়ে যাচ্ছে। আমাদের ভাষা তো, ভাষার ভিতর তো সে আগ্রাসন পরিষ্কার। দেখবেন এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা যখন নিজেদের ভিতর কথা বলেন, সেই কথায়
অনাবশ্যকভাবে অনেক হিন্দি শব্দ ঢুকে পড়ে ইত্যাদি ইত্যাদি। তো ভাষা তো একটা বহমান স্রোতের মতো, সেখানে বিভিন্ন শব্দ ঢুকবে, তাতে কিছু সেটা নিয়ে কিছু বলাও যায় না, সেটা শ্যাওলা পড়ে না তাতে। বাংলা ভাষায় ফার্সি শব্দ, উর্দু শব্দ, ইংরেজি শব্দ, বহু শব্দ ঢুকেছে। হিন্দি শব্দ 2-4টে ঢুকবে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আমরা বাংলাটাকে বিকৃতভাবে বলতে শুরু করি, তখন কিন্তু ভাষাটা আমাদের কাছে, আমাদের ভাষাটা, আমাদের মাতৃভাষাটা আমাদের কাছে কিন্তু তখন গৌণ হয়ে পড়ে। ঠিক তেমনি আপনার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে কেউ যদি প্রতিনিয়ত ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, কেউ যদি বলে না যে ভারতীয় সংস্কৃতি মানেই হচ্ছে হিন্দি বলয়ের সংস্কৃতি, কেউ যদি বলে যে বাঙালির যে ধর্মোপাসনা সেটা ঠিক নয়, বাঙালিকে নবরাত্রিতে নিরামিষ খেতে হবে, এইভাবে যদি আগ্রাসন আসে, তার বিরুদ্ধে যদি রুখে না দাঁড়ান, তাহলে কিন্তু বাঙালি হিসেবে আপনার অস্তিত্ব ক্রমশ আরও বিপন্ন হয়ে পড়বে, এবং সেটা হচ্ছে। এই যে বিভিন্ন রাজ্য থেকে বাঙালি বিতরণের কথা উঠেছে, আমি 1989 সালে গিয়ে দেখেছিলাম দিল্লিতে, ভোটের খবর করতে গিয়ে দেখেছিলাম যে 1989 সালে দিল্লির একটা বিস্তীর্ণ অঞ্চলে, বস্তি ধরনের অঞ্চল, সেখানে নিম্নবিত্ত মানুষরা থাকেন, সেখানে বহু বাঙালি শ্রমিক সেখানে তারা আস্তানা বেঁধে আছেন। সেই সময় আমি দেখেছিলাম তাদের সেই জায়গা থেকে তাদের উচ্ছেদ করার চেষ্টা করছে 1989 সালে, এবং সেটা কিন্তু এখন অবধি চলছে। এখন তো আরও প্রকট সেটা। বিভিন্ন রাজ্যেই বাঙালি যারা কাজ করতে গেছেন তাদের ওপর তাদের হেনস্থা করা, তাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এবং তাদের ধর্ম খোঁজা। শুধু এদের নয়, শুধু মানে এই নিম্ন আয়ের যে বাঙালিরা যারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যান, তাদের ধর্ম খোঁজার যে ব্যাপার আছে তা নয়। আমার সহকর্মী ছিলেন মোশাররফ হোসেন, খুব নামকরা সাংবাদিক, বর্তমান কাগজে আমরা একসাথে কাজ করতাম। হাওড়ার ভাটোরায় গ্রাম একটা ভাটোরা, সে ভাটোরার মানুষ। তো মোশাররফকে শুনতে হয়েছিল, বাড়ি ভাড়া নিতে গিয়েছিল যখন কলকাতায় এসে, মোশাররফকে শুনতে হয়েছিল, ও আপনি বাঙালি নন, মুসলমান। মানে এইরকম ধারণা আমাদের ভেতর আছে যে মুসলমান কখনো বাঙালি হতে পারে না, মানে এই ধর্ম দিয়ে ভাগ করা, এগুলোই ক্ষতি করে আমাদের। এবং এর বিরুদ্ধে সেভাবে কোনো প্রতিরোধ আন্দোলন কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। কলকাতা পুরসভা কয়েক মাস আগে দেখলাম, বা গত বছর একটা নোটিশ দিয়েছিল যে সমস্ত সাইনবোর্ডে বাংলা লিখতে হবে, তো অনেকে লিখলেন, তাতে কিন্তু এটা দূর করা গেল না। আসলে এভাবে হয় না। বা কোনো সংগঠন হঠাৎ রব দেন যে সমস্ত অবাঙালিকে এখানে ব্যবসা বন্ধ করে পাট গুটিয়ে চলে যেতে হবে, সেটাও নয়। তাতে বিশৃঙ্খলা বাড়ে, আন্দোলনটা বিপথে চালিত হয়। আসলে যেটা করতে হয়, যে ভাষা দিবস তো নিশ্চয়ই পালন করব আমরা, 19শে মেকে স্মরণ করব, 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করব, কিন্তু আমাদের যে ইতিহাস, বাঙালির যে ইতিহাস, বাঙালির যে সংস্কৃতি, বাঙালির যে নিজস্ব ঘরানা, সেইটাকে আমাদের সেটাকে আবার পুনরুত্থান ঘটাতে হবে। এবং যেটা বলেছেন বাসুদেব ঘটক, এটা সম্ভবত যদি ভালোভাবে যদি এই যে ভারতীয় পুঁজির একটা বৃহৎ অংশ বাঙালি নিয়ন্ত্রণ করত, যেটা নিয়ে আক্ষেপ ছিল প্রফুল্লচন্দ্র রায়ের, বারবার বাঙালিকে ব্যবসা করতে বলেছিলেন, সেটা যদি করতে পারত, ট্যাকের জোর থাকলে অনেক কিছু সম্ভব হয়, অনেক কিছু রক্ষা করা সম্ভব হয়। বাঙালির ট্যাকের জন্যই বাঙালি রক্ষা করতে পারেনি। কিন্তু এখন আরও দেরি না হওয়ার আগে আমরা যদি এই বাঙালির অস্মিতাকে রক্ষা করার কাজে আরও এগিয়ে আসি, বাঙালির ইতিহাস বাঙালিকে জানানোর চেষ্টা করি, পরবর্তী প্রজন্মকে জানানোর চেষ্টা করি, আমাদের বিভিন্ন সভা সমিতি এ নিয়ে ছোট ছোট করে হোক যদি সভা সমিতি করি, আমাদের যে নিজস্বতা, বাঙালির যে নিজস্বতা, এবং হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে, হিন্দুস্তান, এই যে হিন্দুস্তান, এই আগ্রাসনের বিরুদ্ধে যদি জাতি হিসেবে আমরা রুখে দাঁড়াই, তাহলে বাঙালি বাঁচবে, বাঙালির অস্তিত্ব রক্ষা হবে। নচেত বাঙালির ভবিষ্যৎ আরও সঙ্গীন। বাঙালিকেই ঠিক করতে হবে যে সে বাঁচবে না তার সমস্ত অস্তিত্ব, যেমন একসময় অস্ট্রেলিয়ান জনজাতিদের হয়েছিল, অস্তিত্বটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই বিলুপ্ত অস্তিত্বের প্রজাতি হয়ে তারা থাকবেন। আপনাদের সকলকে আমার নমস্কার।
রন্তিদেব সেনগুপ্তকে ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উপস্থিত সকলকে আর একবার অনুরোধ করছি, কোনো মোবাইল ফোন যেন বেজে না ওঠে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শ্রী পূর্ণেন্দু বসু। নমস্কার। আমি প্রথমে জাতীয় বাংলা সম্মেলন সংগঠনটিকে ধন্যবাদ জানাবো যে তারা যে আন্দোলন নিয়ে কোনো আলোচনা হয় না, যা বিস্তৃতির অতলে তলিয়ে যাচ্ছে, আসামের সেই আন্দোলনকে, বরাক উপত্যকার যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা আজকে আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য এই কর্মসূচি পালন করছে। আপনারা যারা বাংলা জাতীয় সম্মেলনের সাথে যুক্ত, তাদের সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। এই কথা আপনারা শুনলেন যে ভাষা আন্দোলন, এটা হয়েছিল প্রধানত অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষণার বিরুদ্ধে। যদিও সেখানে বাঙালি ছিল সংখ্যাগরিষ্ঠ। এটা জোর করে করা এবং এর একটা দীর্ঘ ইতিহাস আছে। আসাম রাজ্য গঠনের